প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। গত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে একটি খুব আনন্দময় উৎসবের নাম বই উৎসব। বছরের প্রথম দিন 1 জানুয়ারি সারা দেশে এই বই উৎসব হয়। মানে প্রথম দিনেই নতুন বইয়ের গন্ধ পাওয়া শিক্ষার্থীদের জন্য খুবই আনন্দের ব্যাপার অবশ্যই, কিন্তু তারপরে বইগুলো নিয়ে বাসায় যাওয়ার পরে সেগুলো উল্টো পাল্টে দেখতে গিয়ে নানা রকমের বিভ্রান্তি, ভুল, অসঙ্গতি নিয়ে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে আসলে। এবং মানে কিছু কিছু ভুল, এমন ভুল যেগুলো আসলে শিশুদের পাঠ্য বই সেটাতে আসলে মেনে নেওয়া খুবই কষ্টকর। যেমন বানান ভুল আছে, যেটা শিশুরা ছোটোবেলায় যে বানানটি তারা দেখবে, যেটা চোখে লেগে থাকবে, সেটা সারা জীবনই আসলে সেটাকেই শুদ্ধ বলে মনে করবে, কিন্তু অনেক বানান ভুল আছে। কুসুম কুমারী দাশের বিখ্যাত কবিতা পাল্টে দেওয়া হয়েছে, মানে শুধু এক লাইন না বা ভুল না, একদম পুরো ছন্দ মিলিয়ে পাল্টে দেওয়া হয়েছে। এবং 2013 সালের পাঠ্য বই মানে পাঠ্যসূচি করার পরে যেই নতুন লেখা অন্তর্ভুক্ত করা হয়েছিল, তারপরে হেফাজতে ইসলাম তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তারা কোনটা কোনটা বাদ দেওয়া হয়েছিল, কোনটা কোনটা ঢোকানো উচিত ছিল, এরকম একটা তালিকা রীতিমতো বিবৃতি আকারে দিয়েছিল। এতদিন পরে আমরা দেখলাম যে হেফাজতে ইসলামের পুরো দাবি মেনে নিয়ে পাঠ্যসূচিতে নতুন পরিবর্তন আনা হয়েছে, এবং তাতে বলা হচ্ছে যে কোথায় ইসলাম ধর্মভিত্তিক, চেতনাভিত্তিক, এরকম করে একদম হেফাজতে ইসলামের পুরো দাবি মেনে নেওয়া হয়েছে। তো ফলে সব মিলিয়ে গত কয়েকদিন ধরেই এই পাঠ্যসূচি নিয়ে ব্যাপক আলোচনা। ইতিমধ্যেই এই আলোচনার প্রেক্ষিতে সরকার দুটি এবং শিক্ষা বোর্ড একটি কমিটি গঠন করেছে পরিমার্জনা করার জন্য, কিন্তু লাখ লাখ শিক্ষার্থীর হাতে কিন্তু বই চলে গেছে। এখন আবার আলাদা করে একটি কারেকশন বই তাদের কাছে দেওয়া হবে বা কোনো কিছু দেওয়া হবে, আমি ঠিক জানি না কীভাবে কী করা হবে, কিন্তু কমিটি করা হয়েছে হয়তো আপাতত বিতর্ক চাপা দেওয়ার জন্য। আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো, ভুলে ভরা পাঠ্য বই। এবং আপনারা জানেন যে আমরা আমাদের সন্তান আমাদের শিক্ষা নামে আমরা বছরব্যাপী একটি ক্যাম্পেইন চালাচ্ছি, সেটা সব বিষয় নিয়ে, এবং এই শিক্ষা নিয়ে আমরা আলোচনাটা প্রায় করতে চাই। আমাদের স্টুডিওতে আজকে 3 জন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আছেন অধ্যাপক সিদ্দিকুর রহমান, উনি জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির একজন সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক। আছেন ডক্টর নীলুফার বানু, উনি বাংলাদেশ উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক, এবং আছেন ডক্টর সলিমুল্লাহ খান, আপনাদের অতি পরিচিত শিক্ষক ও সমাজতাত্ত্বিক। আপনাদের 3 জনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের রিপোর্টার কিশোর জাহান 3 পর্বের একটি রিপোর্ট তৈরি করেছে পাঠ্যসূচির বইয়ের নানা রকমের ভুল, অসঙ্গতি নিয়ে। একটি রিপোর্ট দেখে আমরা আলোচনাটি শুরু করতে চাই। নতুন বই নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের গন্ধ নিয়েছেন অনেকেই। বছরের শুরুতেই প্রায় 36 কোটি বই বিতরণ হয়েছে দেশ জুড়ে, কিন্তু বইয়ের পাতা উল্টে থমকে যেতে হয়। এ পাঠ্য বই থেকে আসলে কি শিখবে কোমলমতি শিশুরা? তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ে কুসুম কুমারী দাশের আদর্শ ছেলে কবিতাটির করা হয়েছে বিকৃতি। সবার মুখে মুখে ফেরা এ কবিতার এ বিকৃতি করার এখতিয়ার কারো কি আছে? এখানে কবিরও মূল্যায়ন হয় না। মানে কবি যে একটা লিখছেন, ওই কবিতা ধরেন এখন যারা শিখতেছে একভাবে, আর আগে যারা শিখছেন অন্যভাবে হয়ে যাবে, দুই রকম হয়ে যাবে। তো একটা কবিতায় দুই রকম হওয়ার কথা না। এই ধরনের যে কবিতাগুলো লোকশ্রুতি পেয়ে থাকে, আমরা শিশুকাল থেকে আমরা শুনেছি, পরবর্তীকালে শিশুরাও শুনবে, আমাদের আগের শিশুরাও শুনেছে এবং পড়েছে। তো সেই কবিতাগুলোর একটি লোকশ্রুতি এবং লোকগ্রহণযোগ্যতাও পেয়ে গেছে। এই ক্ষেত্রে ওলটপালট করার কোনো সুযোগ নেই ওই কবিতাটি, কারণ কবির অনুমতি ব্যতি রেখে বিকৃতি ঘটানোর কারণ এটি উচিত নয় এবং এটি সাহিত্যে অগ্রহণযোগ্য। যে বই শিশু আগ্রহ ভরে পাতা উল্টাবে, শিখবে অ আ শুদ্ধ উচ্চারণ, সে বয়সে নীতি নির্ধারক শিশুদের শেখাতে ব্যস্ত হলেন ও অক্ষর চেনানোর উপকরণ হিসেবে ওড়না, আর বাক্য হিসেবে ওড়না চাই। এর যৌক্তিকতা কতটুকু? যখন হায়ার লেভেলে আমরা ভাষা নিয়ে কাজ করি, আমরা সাধারণত এই সেক্সিস্ট ল্যাঙ্গুয়েজ আমরা এগুলোকে বলি, আমরা এগুলো সাধারণত আমাদের লেখায় আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। ওড়নাটা একটা পরিচিত শব্দ হিসেবেই হয়তোবা ওনারা দিয়েছেন, হয়তোবা। তবে ওড়না চাই এইটা না দিয়ে কালার দিয়ে হয়তো বোঝানো যেত। অসঙ্গতি আর ভুল নিয়ে নানা মত কর্তৃপক্ষের, দোষীদের খুঁজে ব্যবস্থা নিতেও তৎপর হয়েছেন। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ওনার উল্লেখ করা হয়েছে যে কিছু ত্রুটি বিচ্যুতি আছে। আমরা এগুলো খতিয়ে দেখব যে এই ভুলগুলো
কোন পর্যায় থেকে কার মাধ্যমে হয়েছে। আমরা একটা পর্যালোচনা কমিটি করব যে এটা ভুলগুলো কেন আসলো। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃপক্ষের কাছে প্রশ্ন, অসংবেদনশীল লোকজন পাঠ্যপুস্তক রচনা ও সম্পাদনায় ছিলেন কি? তবে দোষ যেই করুক না কেন, অভিভাবক হিসেবে এনসিটিবি কি এর দায় এড়াতে পারেন? ভুল যা আছে সব সংশোধন করে ফেলানো হবে, ইমিডিয়েট আমরা দেখবো, ইমিডিয়েট। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। ডক্টর সলিমুল্লাহ খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রত্যেকটা বইয়ে কিন্তু সম্পাদনা, রচনা, পরিমার্জনা বিভিন্ন ক্যাটাগরিতে অনেকের নাম লেখা আছে এবং নিশ্চয়ই আমরা জানি যে তারা দীর্ঘ সময় নিয়ে বসে মনোযোগ দিয়ে কাজটি আশা করি তাই করার কথা। কিন্তু বইটি হাতে পাওয়ার পরে মানে নানা রকমের অসঙ্গতি, বানান ভুল, আপনি শুধু প্রেসের ভূতের উপরে সব চাপিয়ে দিবেন তা না, অনেক রকমের বানান ভুল, ঘোষণা বানান করা হয়েছে দন্তন্য দিয়ে, সমুদ্র বানানের রফলা নাই, তার মানে তো খামখেয়ালি। আর এই যে অসঙ্গতি, কুসুম কুমারী দাসের বিখ্যাত কবিতা বদলে দেয়া ছন্দ সহ, তারপরে সব মিলিয়ে মানে এটা কিভাবে সম্ভব? এত এত খুবই বিখ্যাত মানুষদের নাম দেখি, তারা এত সময় নিয়ে দেখে দেখে তারপর এরকম অসঙ্গতি, মানে যখন ছাত্র শিক্ষার্থীদের হাতে যখন বইটা গেল তখন এমন বই কেন গেল? ধন্যবাদ। বাংলা ভাষায় কি শব্দের অভাব হয়েছে? আপনিও বলছেন যে ভুল, কিন্তু কুসুম কুমারী দাসের কবিতা বদলে দেওয়া এটাকে ঠিক ভুল বলা যাবে ভুল না, এটা এটার জন্য একটা বাংলা শব্দ আছে, সম্ভবত ধৃষ্টতা। এরকম বহু অন্যায় হয়েছে এখানে, কতগুলো হচ্ছে ভুল। একটা ধরুন সমুদ্র বানানের রফলা পড়ে যেতে পারে, সেই জন্য আপনি সেটা সমালোচনা করতে পারেন, কিন্তু আমি মনে করি আমাদের সরিষার মধ্যেই কিছু ভূত আছে। সরিষা মানে হচ্ছে এই যেই পদ্ধতিতে পাঠ্য বই লেখা হয়। আমি একটু আপনাকে পিছনের দিকে যাই, পশ্চিমবঙ্গের কথা বলি, আমাদের পাশের দেশ, তারাও বাংলা শেখায়। 1969 সনে সেখানে যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় আসে, মানে যেখানে বামপন্থীরাও শরিক। তারা রবীন্দ্রনাথের লেখা সহজ পাঠ প্রথম এবং দ্বিতীয় ভাগ পাঠ্যপুস্তক হিসেবে গ্রহণ করে এই নিম্ন শ্রেণীর জন্যে, প্রথম দ্বিতীয় শ্রেণীর জন্যে। 1980 পর্যন্ত সেটা ছিল। তখনও বামফ্রন্ট সরকার ক্ষমতায়, তখন তারা একবার সিদ্ধান্ত নেয় যে রবীন্দ্রনাথের লেখাটা শিশুদের জন্য সহজ উপযোগী হচ্ছে না, এটাকে তারা দ্রুত পঠন বা রিডার করবে আর পাঠ্যপুস্তক হিসেবে নতুন লেখকদের দিয়ে একটা বই লেখার প্রস্তাব করে। তখন যে পরিমাণ প্রতিবাদ সেখানে হয়েছিল, বিখ্যাত কয়েকজনের নাম বললে বোঝা যাবে, সুকুমার সেন, নিহার রঞ্জন রায়, এরকম বড় বড় লোকেরা। তাদের সাথে যোগ দিয়েছেন বামপন্থীরা, সুশোভন সরকার, গোপাল হালদার, অমিয় বাগচি, তারা সকলে মিলে বলছেন, এগুলো পশ্চিমবঙ্গের বিখ্যাত নাম যারা জানেন, যে বামফ্রন্ট সরকার হলো, বললো কি একটা শব্দ ব্যবহার করলো তারা, পিতৃদ্রোহী। রবীন্দ্রনাথকে পিতা ধরে এনার নাম দিল পিতৃদ্রোহিতা। তারা একটা সেমিনার ডাকলো, কেন রবীন্দ্রনাথের বই চালাতে হবে। এরপরে দেখা গেল সার্ভে করলো ভারতের একটা বিখ্যাত গবেষণা সংস্থা, যে গ্রামাঞ্চলের শিক্ষকরা পছন্দ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের, যেটা 1855 সনের আগে লেখা বর্ণ পরিচয়। তারা রবীন্দ্রনাথের সহজ পাঠের চাইতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বই পছন্দ করেন। কিন্তু এখন কথা হচ্ছে দুটোই 100 বছর বা তার কিছু কম পুরনো হয়ে নতুন বই লিখতে হবে। আমাদের দেশে আমাদের সেই বোঝা নেই, ঐতিহ্যের সেই বোঝাটা আমাদের নেই। ওখানে একটা খামোকা কুতর্ক হয়েছে, পরে কেউ খেয়াল করেনি যে রবীন্দ্রনাথের বই তুলে দেওয়ার কথা হচ্ছে না, কথা হচ্ছে প্রথম শ্রেণীর উপযোগী কিনা, এটাই হচ্ছে কথা। তার যে কাব্যগুণ, রবীন্দ্রনাথ বলতেন কবিতার মধ্যে আসলে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ছবি আর একটা হচ্ছে গান। ছবি ও গান ইমেজ, সেটা মানে ক্লাস 1 এর ছেলেরা মিলাতে পারে কিনা। অর্থাৎ রবীন্দ্রনাথের যে কল্পনা, রবীন্দ্রনাথ শিক্ষক হিসেবে অসাধারণ উঁচু মানের, কিন্তু সেটা পঞ্চম শ্রেণীর বই যদি আমি প্রথম শ্রেণীতে দেই তাহলে সেটা অনুপযোগী হবে। আমি কথাটা উদাহরণ দিলাম এই জন্য যে আমাদের ভুলগুলি কি ধরনের তার একটা শ্রেণীকরণ করা দরকার। বিজ্ঞানের প্রথম কাজ হচ্ছে শ্রেণীকরণ করা, কোনটা কোন ধরনের ভুল। এখানে কতগুলি আছে ধৃষ্টতা, আর কতগুলি আছে ব্যবসা, যেটা আমরা কেউ বলছি না। এই তো আমরা জানি গভর্নমেন্ট বই ফ্রি দিচ্ছেন, কত কোটি বই ফেরত দিচ্ছেন এবং কত টাইপের বই, প্রায় 300 ধরনের বই, প্রায় 36 কোটি দিচ্ছেন বলা হচ্ছে। এর পেছনে বিপুল একটা অর্থ ব্যয় আছে, সরকার দিচ্ছেন। কিন্তু এইগুলির কন্ট্রাক্ট কারা পায়? এগুলি লেখেন যারা, পরিমার্জন করেন যারা, এত লোকের নাম কেন? এই বইয়ের পেছনে দেখা যাচ্ছে সংকলন, রচনা ও সম্পাদনায় 4 জন, শিল্প সম্পাদনায় 1 জন, পরিমার্জনে 5 জন। এই তৃতীয় শ্রেণীর বইটাকে আমি উদাহরণ ধরে বোঝাচ্ছি। এই যে বাংলা ভাষাটা যে অগ্রসর হচ্ছে সেটার ব্যাপারে ওনারা কিছু জানেন না। এখনও আধুনিক বাংলায় এভাবে লেখে না। যেমন আধুনিক বাংলা বলতে বোঝাচ্ছে বুদ্ধদেব বসুর পরের বাংলায় এই যে সংকলন, রচনা ও সম্পাদনায় অন্তঃস্থ দিয়ে লেখা, এগুলি আমরা মফস্বলে লিখতাম 50 বছর আগে। পরিমার্জনে এইগুলি কিন্তু 100 বছর আগে লেখা হতো।
তো সেই জিনিসটা যে যে নিজে এখনো লেখাপড়া শেখে নাই তাকে এই বই লেখার দায়িত্ব, পরিমার্জনের দায়িত্ব কে দিল? আধুনিক বইতে লিখতে হবে। যেমন এখন নতুন কমিটি হয়েছে, ধরুন আব্দুল্লাহ আবু সাইদ, এই ধরনের বাংলাদেশে আব্দুল্লাহ আবু সাইদ সম্ভবত লাফিয়ে আত্মহত্যা করবেন। উনি কণ্ঠস্বর পত্রিকা সম্পাদনা করতেন, উনি এইগুলিকে বলছেন মফস্বলীয়তা, গ্রাম্যতা। তো এখন তৃতীয় শ্রেণীর বই, কণ্ঠস্বরও তো আরো ধরেন 40 বছর আগে আগের কথা আগে, আমি সেগুলি তখনই পূর্ণ হয়ে গেছে। আপনি লিখবেন এখানে সংকলন, রচনা ও সম্পাদনা অমুক, পরিমার্জন অমুক, এখানে এই যে দিয়েছে মুদ্রণে, প্রকাশনে, এগুলি মফস্বলে এবং গ্রামের কলেজে যাকে বলা হয় বার্ষিকীতে এগুলি থাকে। তো সেই জিনিস যারা করছেন, আমি বলছি কি তাদের যোগ্যতা, ইংরেজিতে বলে তাদের বোনাফিদে, তারা কি আসলে সরল বিশ্বাসে কাজটা করেছেন, এটা জিজ্ঞেস করতে হবে। যা হোক, এখন ভুলগুলি আমি বলবো কোন ধরনের। আমাদের বাংলা ভাষা যখন যেটা গড়ে উঠেছে, এটা একটা ইতিহাস আছে। প্রায় মনে করেন কি ব্রিটিশ আমলের আগে বাংলার কোনো ইতিহাস ছিল না। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম ভাষা ছিল, তার মধ্যে একটি অঞ্চলের ভাষা যে কোনো কারণে হোক, ঐতিহাসিক কারণে একটা মার্জিত রূপ পেয়েছে, যেটাকে তারা এখন প্রমিত বাংলা বলছে। আগে এটাকে বলতো সাধু বাংলা। সাধু মানে হচ্ছে সওদাগর, আমরা সাধু সাবধান যখন বলি তাদের ভাষা। সেইটা ধীরে ধীরে ইংরেজ আমলে, তখন কি ভদ্রলোকেরা, আমি খুব সংক্ষেপে বলছি, ভদ্রলোকেরা বাংলা নিয়ে মোটেও ভাবিত ছিলেন না। ভদ্রলোকদের ভাবনা ছিল দুটো, সংস্কৃত অথবা কাজ চলা গোছের ফার্সি। কিন্তু বাংলাকে তারা তখন মনে করতেন নিম্ন জাতের লোকের ভাষা। ইংরেজ আমলে যখন তাদের একটা কাজ করার মতো দেশীয় ভাষার দরকার হলো, তখন সেই বাংলাকে তারা ভর করলেন, তার মধ্যে প্রচুর সংস্কৃত তারা ঢেলে দিলেন। এইটার সমালোচনা খোদ রবীন্দ্রনাথও করেছেন। আবার এক ধরনের বাংলা ছিল যার মধ্যে আরবি ফার্সি শব্দের বাহুল্য ছিল। শেষ পর্যন্ত অনেক লড়াই করে বিংশ শতাব্দীর শুরুতে নজরুল ইসলাম যখন লিখতে আসছেন, বাংলা ভাষার একটা রূপ দাঁড়ালো। তখন প্রশ্ন আসলো বাংলা বানানের নানা রকমের অসঙ্গতিকে দূর করে একটা করার জন্য। কলকাতা বিশ্ববিদ্যালয় 1930-এর দশকে বাংলা বানান সংস্কারের যে কমিটি করেন, এটা হচ্ছে প্রথম উদ্যোগ। তার আগে রবীন্দ্রনাথ ব্যক্তিগত উদ্যোগ নিয়েছিলেন শান্তিনিকেতনে যখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তৈরি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরির সময়ে অনেক তর্ক বিতর্ক করে রবীন্দ্রনাথ প্রস্তাব করেছিলেন বাংলা কয় রস্বইকার যে শব্দটা আছে, এটার একটা কোনো কোনো জায়গায় অর্থের ব্যাঘাত ঘটে বলেই তিনি কয় দীর্ঘিক দিয়ে একটা কি লেখার প্রস্তাব করেছিলেন। 10 বছর আলোচনার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কার কমিটি, যার প্রধান ছিলেন রাজশেখর বসু, যিনি পরশুরাম নামেও লিখতেন, যিনি চলন্তিক অভিধানের সম্পাদক, তিনি এবং তারা মেজরিটি সদস্য বললেন যে এটা চলবে না। তৃতীয়বারের সংস্করণে, যেটা এখনও চলন্তিকার শেষে ছাপা আছে, 50 বছর এটা নিয়ে কেউ উচ্চবাচ্য করেনি। রবীন্দ্রনাথ ঠাকুর এবং শরৎচন্দ্র তখন শ্রেষ্ঠ সাহিত্যিক, তারা মুচলেখা দিয়েছিলেন যে এই বিষয়ে বিশ্ববিদ্যালয় যে বিধান দেয় আমরা সেটা মেনে চলব। হ্যাঁ, তো এই যে পাখি, গাড়ি, বাড়ি, এগুলি রস্বইকার দীর্ঘিকার দুটো শুদ্ধ বলে তখন বিবেচিত হতো। সেটা এখন যেটা একটা রস্বইকার দিয়ে চলে, সেটা আর দীর্ঘিকার আমরা দেবো না, এরকম একটা অঙ্গীকার সেই শুদ্ধিপত্রে আছে। আরেকটা কি, যেমন ধর্ম লিখলে ময়ে র্যাপ দিলে তার যে ডবল হতো, এখন বলেছে এটা ডাবল ময়ে করার দরকার নাই। যেমন সূর্য লেখার পরে জয়ের সাথে আমরা জফলা লিখতাম, এটা হবে না। কিন্তু এটা এখনো, যেমন বিপর্যস্তের মধ্যে আপনি জফলা দেবেন কিনা, রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বহু বানান ভুল লেখেন, এখনো লেখেন। যেমন ব্যবসা বানানের মধ্যে বয়ে জফলার আকার দেন তিনি, তার বইতে অনেক আছে। রবীন্দ্রনাথেরও ভুল হতে পারে, আমারও হতে পারে, আপনারও হতে পারে, কিন্তু দেশে একটা নিয়ম থাকতে হবে স্কুলে শেখার জন্য কোনটা আদর্শ বানান। তো সেই হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় যেটা নিয়েছে সেটা সবাই মেনে নিয়েছে। পূর্ব বাংলাতেও আমরা সেটা মেনে চলছিলাম। বাংলা ভাষা নিয়ে বহু তর্ক হয়েছে। 1980-র দশকের গোড়ার দিকে দেশে যখন এরশাদ সাহেবের শাসন আসলো, আমি কাহিনীটা সংক্ষেপে বলছি, এই রোগের উৎপত্তি কোথায়। এরশাদ সাহেব আপনারা জানেন 82 সনে ক্ষমতা দখল করলো, আপনি নিশ্চয়ই এরশাদের আমল স্মরণ করেন। সেই সময় বাংলা একাডেমিতে মহাপরিচালক হয়ে একজন আসলেন, প্রথমে ছিলেন আপনার মঞ্জুরি মওলা, তারপরে মোহাম্মদ উনি মারা গেলেন আমাদের আবু হেনা মুস্তাফা কামাল সাহেব, তারপরে মোহাম্মদ হারুন রশিদ সাহেব আসলেন। সেই সময় বাংলা একাডেমিতে প্রমিত বানানের নামে একটা কমিটি করা হলো 5 জন বিশেষজ্ঞ দিয়ে। তারা যেটা সুপারিশ করলেন, আমি অনেক সংক্ষেপ করার জন্য বলছি, সেইটাই শেষ পর্যন্ত এখানে আসছে। সেই জন্য এই বইতে আপনি দেখবেন কয়ের মধ্যে দীর্ঘইকার দেওয়ার ছড়াছড়ি, তোমার নাম কি, ফুলের নাম কি, এটা দীর্ঘইকার দিচ্ছে। এটা বাংলা ভাষার গত 500 বছরের ঐতিহ্যের সম্পূর্ণ বিরোধী। আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, আমি শ্রোতা সাধারণকেও বলছি, আপনারা দেখুন বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র যে রচনাবলী রয়ে গেছে, তাদের সমস্ত রচনাবলীতে, বঙ্কিমচন্দ্রের রচনাবলীতে, মাইকেল মধুসূদন দত্তের রচনাবলীতে, আরো লেখকের নাম বলবো, মীর মোশাররফ হোসেনের রচনাবলীতে, কোথাও আপনি কয়ে একটি দীর্ঘইকার দেখবেন না। গোটা বাংলা সাহিত্যের ইতিহাসে নেই। রবীন্দ্রনাথ একবার পাণ্ডুলিপি কেটে দেখেছিলেন কোনো এক পুঁথিতে লিখেছে, কিন্তু সেইটা একটা সাধারণ প্রস্তাব রবীন্দ্রনাথ করেছিলেন, কবি মানুষ, তিনি করতেই পারেন। সেইটাকে তারা 50 বছর পরে কেন পুনরুক্তি করলেন? রবীন্দ্রনাথ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন মেনে চলবেন, সেটা তিনি মেনে চলেননি। এবং তার বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী থেকে যত বই ছাপা হয় সেখানে কয়েক দীর্ঘইকার দেওয়া হতো। এবং সেখান থেকে যারা পড়ে এসছে দেশে, একজন উদাহরণ দিচ্ছে, শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী, তিনি বাংলা ব্যাকরণের বই লিখেছিলেন 1966 সনে, সেখানেও দেখলাম তোমার নাম কি মধ্যে দীর্ঘইকার দিয়েছে।
তার অনুসারীদের মধ্যে কেউ কেউ আছে ইনকনসিস্টেন্ট, যেমন মুস্তাফা নুরুল ইসলাম অধ্যাপক, ওনারা বেঁচে আছেন তবু আমি নাম দিয়েছি সাক্ষী হিসেবে। তার মুসলিম বাংলা সাহিত্য বইতে তিনি কোথাও কয় দীর্ঘ কোথাও রস্যইকার দিয়েছেন। তুমি খেয়েছো কি এই অর্থেও তিনি দীর্ঘইকার দেন, আবার তুমি কি খেতেও দেন। তো এই সমস্ত ব্যাপারে যেহেতু একটা অনিশ্চয়তা বিরাজ করছিল, বাংলা একাডেমি সেখানে একটা শৃঙ্খলা আনয়ন করবে, তা না করে কলকাতা বিশ্ববিদ্যালয় যেটাকে প্রত্যাখ্যান করেছে সেটাকে তারা রিভাইভ করলেন। তো তাদেরকে সাহায্য করলো কারা? দুটি ব্যবসা প্রতিষ্ঠান। একটা হচ্ছে কলকাতার আনন্দবাজার পত্রিকার গোষ্ঠী। কলকাতায় 1987 সনে একটা বাংলা একাডেমি হলো আমাদের একাডেমির অনুকরণে, পড়ালেখা একাডেমি। তারপরে কলকাতার আনন্দবাজার গোষ্ঠীর সাথে হলো আমাদের দেশে একটি পত্রিকা গোষ্ঠী যার নাম প্রথম আলো। তারা মিলে আমি এটা ষড়যন্ত্রই বলবো, বাংলা ভাষার বিরুদ্ধে এটা হচ্ছে একটা অত্যন্ত একটা ক্ষতিকর ষড়যন্ত্র, সেইটার আজকে পরিণতি আপনি দেখতেছেন। আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি, এরকম শত শত উদাহরণ দেওয়া যাবে যেখানে তারা বাংলা বানানের উপর রীতিমতো বলাৎকার চালিয়েছেন। সেটার নাম হচ্ছে প্রমিত বাংলা বানানের নিয়ম। তাদের বিশেষজ্ঞ কি, প্রধান কি? অধ্যাপক আনিসুজ্জামান। আমি সবিনয়ে প্রশ্ন করতে পারি, আনিসুজ্জামান এমেরিটাস অধ্যাপক, কিন্তু বাংলা ভাষা সম্পর্কে তার কি যোগ্যতা আছে? বাংলা সাহিত্যের একটা ইতিহাস উনি লিখেছেন, তিনি মুসলিম বাংলা সাহিত্য নিয়ে একটা পিএইচডি থিসিস লিখেছিলেন এবং তিনি বাংলা গদ্য আবিষ্কার করেছেন। এইটা কিন্তু একমাত্র কোয়ালিফিকেশন হতে পারে না। বাংলা ভাষা কিভাবে বিবর্তিত হচ্ছে, সেই জন্য বাংলা একাডেমিতে আরেকজনকে নিয়ে একটা অভিধান বের করেছেন, নাম কি? বিবর্তনমূলক বাংলা। বিবর্তনমূলক কি জিনিস সেটা উনি জানেনও না। এই যে একের পর এক, আমি বলছি দেশে আমরা অনেকেই কিছু জানি না, আমিও কিছু জানি না, কিন্তু আমি কর্তৃত্ব করছি না। আমরা না জানাটাকে অপরাধ মনে করবো না, কিন্তু না জানা লোকরা যখন কর্তৃত্ব করতে থাকে, তারা যখন পাঠ্য বই নির্ধারণ করতে থাকে, তারা পত্রিকা নির্ধারণ করতে থাকে, তখন দেশে যে দুর্গতি দেখা দেয় বাংলা ভাষার বিরুদ্ধে, সেই ষড়যন্ত্র বলবো না আমি, সেই দুর্ভাগ্য তারা এখন দমন করেছে। আপনি আমার বই শুধু নয়, আরো শত শত বই দেন, সময় থাকলে আমি আরো উদাহরণ দিতে পারি। জি জি, আমরা আসবো আবার। জনাব সিদ্দিকুর রহমান স্যার, আপনার কাছে আসি। এই যেই মানে ডক্টর সলিমুল্লাহ খান যেটা বললেন, আপনি তো মানে শিক্ষানীতি প্রণয়ন কমিটিতে ছিলেন এবং আমি জানি যে শিক্ষা মন্ত্রণালয়ের নানা ইয়েতে আপনার যোগাযোগ আছে। মানে এই প্রক্রিয়াটা কি, কিভাবে এই পাঠ্য বইগুলো চূড়ান্তভাবে প্রেসে যায়? প্রথমে করা হয় শিক্ষাক্রম অনুমোদন হওয়ার পর, অনুমোদন করার মালিক হলো শিক্ষা মন্ত্রণালয়। ওখানে বলা হয় ন্যাশনাল কারিকুলাম কোঅর্ডিনেশন কমিটি, যার প্রধান হলেন শিক্ষা সচিব। তো বইটা লেখা হয় কিভাবে? যখন কারিকুলাম অ্যাপ্রুভ হয়ে যায়, তখন প্রত্যেক বই লেখার জন্য একদল 4-5 জনের নাম দিয়ে একটা প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় অ্যাপ্রুভ করলে ওনাদেরকে ডেকে ওরিয়েন্টেশন দেওয়া হয়, এই কারিকুলাম অনুসারে আপনারা বই লিখে দিবেন। বই লেখার পর সম্পাদকদের কাছে দেয়া হয় পরিমার্জনের জন্য। তারপর আবার ওই এনসিসিতে যায়, তখন এটা অনুমোদিত হয়। এনসিসিতে ধরেন 2013 সালে যে বই চালু করা হলো, প্রাইমারি সেকেন্ডারি মিলে প্রায় 90টা বইয়ের উপরে। তো এনসিসির তো ওই 90টা বই পড়ে অনুমোদন করা, ওইটা তো হয় না। সাধারণত 2-1 জনে একটু পড়লে বলে যে এই ভুল আছে, ওই ভুল আছে, ওইভাবে বই অনুমোদিত হয়ে গেলে বই ছাপানো হয়। তো এখন যে প্রশ্নটা উঠছে ভুল আছে, আমি এটা বুঝলাম না যে আমাদের যে আগে ভুল ছিল না কয়েক জায়গায়, সেগুলি ভুল করা হয়েছে। এইটা তো আমরা সহজ বাংলা কথায় বলি, ভালো পোলা ছেলেকে কানা করে দেয়া হলো, তাই না? যেমন কুসুম কুমারী দাসের কবিতা একদম পুরোটাতেই আগের বই সঠিক, আগের বই সঠিক ছিল। জি, এইটা তো কখনো মেনে নেওয়া যায় না। বইয়ে হয়তো বানানের কিছু ভুল থাকতে পারে, বা কোথাও রেফ ওঠে নাই, জফলা ওঠে নাই, তো ওগুলো না থাকলে ভালো, তবুও থাকলে ধরেন মানে এক ধরনের সমালোচনা করা হবে ইমপ্রুভমেন্টের জন্য, এবং এটা করা উচিত ইমপ্রুভমেন্টের জন্য, কারণ বাচ্চাদের হাতে আমরা ভুল দিতে পারি না। আর আরেকটা ব্যাপার, যে ব্যাপারে প্রফেসর সাহেব বললেন, ওইটা আমি পক্ষে বিপক্ষে বলতেছি না। এই বানান কি হবে, যেমন শ্রেণী বানান এখানে দেখতেছেন, আগে দীর্ঘইকার দিয়ে লেখা হতো, এই ধরনের প্রচুর বানান পরিবর্তন করা হয়েছে। কি কি কিভাবে হলো? এটা মন্ত্রণালয় থেকে একটা সার্কুলার দেয়া হলো সব বোর্ডকে এবং এনসিটিবিকে, যে বাংলা একাডেমির
এই ডিকশনারিতে, অভিধানে একই শব্দের একাধিক বানান থাকতে আছে অনেক ক্ষেত্রেই। আচ্ছা যে বানানটা প্রথমে আছে ওইটা ব্যবহার করতে হবে। আচ্ছা, এটা শিক্ষা মন্ত্রণালয়ের হ্যাঁ, তবে ওই অনুসারেই এখন বাংলা একাডেমি কি করছে ওইটা আপনি ভালো জানেন, কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশনা হলো এই অভিধানে যে বানানটা প্রথমে আছে, মানে হ্রস্বইকারও চলবে, দীর্ঘইকারও চলবে, প্রথম যেটা আছে সেটা নিতে হবে। হ্যাঁ, এবং আরেকটা বাংলা এই এনসিটিভির থেকে আমরা দেখলাম যে ওইটা বোঝানো হলো যে কোনো প্রশ্নের উত্তর যদি হ্যাঁ বা না হয় তখন রস্বইকার হবে। তুমি কি ভাত খেয়েছো? হ্রস্বইকার। রস্বইকার। তুমি কি খেয়েছো? দীর্ঘইকার। দীর্ঘইকার। তো এটা তাদের যখন জিজ্ঞেস করি কেন, তারা কোনো উত্তর দিতে পারে না। একটাই উত্তর যে রবীন্দ্রনাথ ঠাকুর এরকম বলেছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথা যে 10 বছর পর্যালোচনার পর কলকাতা বিশ্ববিদ্যালয় প্রত্যাখ্যান করেছে, সেই কথাটা কোনো উত্তর তারা দেয় না। এই জন্য আমি তাদেরকে আমি নৈতিক অপরাধী বলি, কারণ আমি এই বিষয়ে প্রবন্ধ লিখেছি 10 বছর আগে, এটা তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তারা কোনো উত্তর দেন নাই। তাদের সাহস থাকলে উত্তর দিন। ঠাকুরের সহিত বিচার আকার ও ইকার নামে আমি দীর্ঘ প্রবন্ধ লিখেছি, এগুলি 15,000 16,000 ওয়ার্ডের প্রবন্ধ, কিন্তু এখনো পর্যন্ত কেউ কোনো জবাব দেয়নি, কারণ তাদের কোনো জবাব নেই। জি স্যার। তো এখন এই বাংলা বানানের ক্ষেত্রে বাংলা শেখার পর আমাদের মূল ধরতে হবে যে মাতৃভাষা বাংলা। গণিত শেখাবো বাংলায়, বিজ্ঞান শেখাবো বাংলায়, পরিবেশ পরিচিতি শেখাবো বাংলায়। অতএব মাতৃভাষাটা আগে ভালো করে শেখাতে হবে। মাতৃভাষায় যদি দুর্বল থাকে তাহলে ওই শিশুরা অন্য বিষয়গুলিতে ভালো করার কথা না। গণিতের প্রশ্নটা সে বুঝবে না, তাহলে সমাধান করবে কি করে? তো এই জন্য প্রশ্ন উঠেছিল, কবির চৌধুরী চেয়ারম্যান ছিলেন, যে আমরা ইংরেজি শিখাবো, এই যুগে ইংরেজি শেখা ছাড়া কোনো উপায় নেই, তবে বাংলাটাকে আরও ভালোভাবে শেখাবার জন্য ইংরেজিটাকে প্রথম শ্রেণী থেকে না করে তৃতীয় শ্রেণীর থেকে বা পঞ্চম শ্রেণী থেকে আগে যেন বাংলাটা ভালো করে শিখে নেওয়ার সুযোগ পায়। একটা ভাষা ভালো করে শিখলে আরেকটা ভাষা শেখা যাবে, কিন্তু ওইটা করা গেল না শেষ পর্যন্ত। আরেকটা প্রশ্ন ছিল যে এই প্রফেসর সাহেব ওই দিনও আলোচনা করলেন, শিক্ষানীতি কমিটিতে ভিতরের কথা বলা ঠিক না, যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কি হবে। কয়েকজনের মত, আমাদের মত ছিল যে প্রাইমারি স্টেজে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মাতৃভাষাই হবে। হ্যাঁ, এরপরে গিয়ে 8-এর পরে গিয়ে যদি ইংরেজি ভাষা বা আরবি ভাষা হয় হোক, কিন্তু আগে স্বপ্ন দেখতে হবে, চিন্তা করতে হবে মাতৃভাষায়। তবে মাতৃভাষাটা আগে ভালো করে শেখালে এরপরে গিয়ে অন্য ভাষা শেখাতে কোনো আপত্তি নেই। এবং আরেকটা প্রস্তাব, ওইটা অর্ধেক বাস্তবায়িত হয়েছে, তা কি যে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সব ধরনের স্কুলে, ওইটা কি মাদ্রাসা হোক না ইংলিশ মিডিয়াম হোক, ইংলিশ ভার্সন হোক আর বাংলা যাই হোক, ওই একই কারিকুলাম একই পাঠ্যপুস্তক অনুসারে চলবে 8 পর্যন্ত। এবং ওইটা মাদ্রাসাতে চালু করা হয়েছে, আলিয়া মাদ্রাসায়, কাউমিতে না। কাউমির উপর কাউমির তো নিয়ন্ত্রণ নেই, চালু করা হয়েছে। কিন্তু ইংলিশ মিডিয়ামে কোথায় কোথায় ভার্সন চালু করা হয়েছে, যে বাংলা বইটাকে, বিজ্ঞানের বইটাকে ইংরেজিতে রূপান্তর করে চালু করা হয়েছে। ওখানে ভাষা নিয়ে অনেকের প্রশ্ন আছে ইংরেজি করার, আর অনেক ইংলিশ মিডিয়াম স্কুল ওইটা মানছে না, মানাই হয় না। না মানার কারণ হলো, না মানলে তার না মানলে কোনো শাস্তির ব্যবস্থা নাই। এই জন্য শিক্ষা আইন করার প্রশ্ন আসছে। শিক্ষা আইনটা আজকে 3 বছর ঝুলে আছে। 3 বছর আগেই শুরু হলো যে শিক্ষা আইন করবে, ড্রাফট করা হলো, এই নিয়ে অনেক কথাবার্তা হলো, অনেক সেমিনার হলো। আমরা বিরতিতে যাব, বিরতির পরে আমি 30 সেকেন্ডটা বলি যে রবীন্দ্রনাথের যুক্তি দিয়ে, রবীন্দ্রনাথকে তারা আশ্রয় করে বাংলায় কয় দীর্ঘকার বানান চালু করলো। একটা কথা আছে না, দুর্জনের ছলের অভাব হয় না, কিন্তু স্কুলের মাধ্যম প্রসঙ্গে রবীন্দ্রনাথ কি বলেছেন, শিক্ষায় মাতৃভাষা মাতৃদুগ্ধের মতো। রবীন্দ্রনাথের কথা তখন তাদের মনে থাকে না, যেখানে সুবিধা লাগে রবীন্দ্রনাথকে ব্যবহার করে, আর যেখানে রবীন্দ্রনাথকে পশ্চাৎপদ। আমরা বিরতি থেকে আসি, একজন দর্শক ফোনে আছেন। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন।
হ্যালো রাশেদুর রহমান রাশেদ নীলফামারী থেকে বলছি। জি প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো আলোচক বৃন্দর কাছে যে এক সময় বইয়ে আগুন লাগে, আবার বইয়ের মধ্যে বানান ভুল আসে, সরকার বিনামূল্যে বই বিতরণ করে সরকারের সম্পূর্ণ ম্লান হয়ে যায়। এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে এইচএসসি বিএমএ এর একটা কোর্স আছে, ফার্স্ট ইয়ারে 10টা বিষয়, সেকেন্ড ইয়ারে 10টা বিষয়, অথচ তার কোনো বোর্ড বই নেই, শুধু গাইড বইয়ের উপর নির্ভর করে ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হয়। জি, এ ব্যাপারে আচ্ছা, বিরতির পরে আপনার প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। আমরা কথা বলছিলাম 1 জানুয়ারি শিক্ষার্থীদের হাতে যে বই তুলে দেওয়া হয়েছে সে বইয়ে নানা রকমের ভুল, অসঙ্গতি এবং কোনো কোনো ক্ষেত্রে ডক্টর সলিমুল্লাহ খান যেটাকে বলেছেন ধৃষ্টতা। আসলেই কুসুম কুমারী দাসের বিখ্যাত কবিতা যখন আপনি বদলে দিবেন তখন সেটাকে আসলে ভুল বা অসঙ্গতি হিসাবে মেনে নেওয়া যায় না, সেটা আসলেই ধৃষ্টতা। তেমন নানা অসঙ্গতি আছে পাঠ্য বইয়ে, যেটা আসলে থাকা কোনোভাবেই উচিত না। সেটা নিয়ে আমরা আলোচনায় ফিরবো। তার আগে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল কালকে ঢাকায় একটি অনুষ্ঠানে কিন্তু কথা বলেছেন পাঠ্য বই নিয়ে, সেটা একটু শুনে আমি আপার কাছ থেকে শুনতে যাব। এই জায়গাতে বাংলাটা খুবই গুরুত্বপূর্ণ। সত্যি কথা বলতে গিয়ে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, আমি বলবো যে ওই ক্লাস 7-8 পর্যন্ত তাদের প্রধান দায়িত্ব হচ্ছে গিয়ে যেন সঠিকভাবে বাংলা পড়তে পারে, সঠিকভাবে বাংলা লিখতে পারে, নিজের মনের কথাটা প্রকাশ করতে পারে, ইংরেজি একটু বলতে পারে, লিখতে পারে, গণিত করতে পারে। এইগুলো তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। কাজে আমি অত্যন্ত কি বলবো, আমি একদম হয়ে যাই, শখে চলে যাই যখন আমি দেখি যে আমাদের এই বইগুলোতে এত বড় বড় ভুল। রাইট, আমি একদম যে ক্লাস 1-এর যে বইটা সেটা আমি দেখেছি, ইন্টারনেটে দেখেছি আমি, এবং এখানে যে ভুলগুলো রাখা হয়েছে সেই ভুলগুলি করা সম্ভব শুধুমাত্র একজন মানুষ যদি এগুলোতে একেবারে কোনো গুরুত্ব না দেয়, তাহলে যিনি এই বইটা সম্পাদনা করেছেন, যিনি প্রস্তুত করেছেন, তাকে দায়িত্ব নিতে হবে। বলতে পারবেন না যে আমি তো জানি না এটা কীভাবে জানি হয়ে গেছে। এটা কবিতা, এত বড় বিখ্যাত কবিতা, সেটা ভুলভাবে লিখেছে, তাই না? বানান ভুল, এবং যে সমস্ত এই পরে বোঝা যায় যে এর ভিতরে হেফাজত কিংবা ধর্মীয় গোষ্ঠীর এক ধরনের চাপ আছে, বইগুলি আস্তে আস্তে একটা সাম্প্রদায়িক রূপ নিতে যাচ্ছে, তাই না? এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য না। কাজে আমার মনে হয় যে আমাদের সবারই দায়িত্ব আছে, আমাদের সবাইকেই প্রতিবাদ করতে হবে, চিৎকার করতে হবে, চেঁচামেচি করতে হবে যে আমরা এটা মেনে নেব না। আমাদের ছেলে মেয়েদেরকে শুদ্ধ বই দিতে হবে, এটা সম্ভব। শুধুমাত্র তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আমার ছেলে মেয়েদেরকে শুদ্ধ বই, সুন্দর বই দেবো, আর কিছু না। কারণ ওই সিদ্ধান্তটা কেউ নিতে রাজি না, কেউ দায়িত্ব নেবে না, তাই না? আমাদের দেশে কত ছেলে মেয়ে পড়ে? ক্লাস 1-এ প্রায় 15-20 লক্ষ হবে। কাজে 15-20 লক্ষ বই ছাপিয়ে ফেলছে, এবং সেই বইয়ে ভুল থাকবে, এটা কেউ দেখবে না, এটা হতে পারে না। এটা কোনোভাবে এটা গ্রহণ করা সম্ভব না। আমি দেখলাম যে একটা তদন্ত কমিটি হয়েছে, তারা তদন্ত কমিটি করে ওরা একজনকে দোষী সাব্যস্ত করবে, তবে কী হবে? কিছুই হবে না। কাজেই একটা দোষ করে সেই দোষীকে শাস্তি দেওয়াতে আমাদের কোনো আনন্দ নেই, দোষ না করাতে আমার অনেক আনন্দ আছে। তাই আমরা চাইবো যে যেটা হয়েছে হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে যেন আর কখনো বাংলাদেশের মাটিতে এই ঘটনা না ঘটে। আপা, আপনার কাছে মাসি এই আমরা যেই লেভেল কথা বলছি, যেমন ক্লাস 1 থেকে 5 বা প্রাইমারি বা স্কুল, এই পর্যায়ে কিন্তু পাঠ্য বইটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের কাছে। কারণ এখন তাদেরকে আমরা যেটা শেখাবো সেটার প্রভাব আসলে সারা জীবন সে এখন যদি আমি ভুল শেখাই, ভুলটাই কিন্তু ইয়ে করবে। তাহলে আপনারা তো গবেষণা করেন এটা নিয়ে, এইরকম ভুল যদি শিক্ষার্থীদের কাছে যায় তাহলে তাদের পরে তারা আসলে কিভাবে জীবন কাটাবে? ধন্যবাদ আপনাকে। সলিমুল্লাহ ভাই এবং আমার প্রফেসর আছেন, ওনারা সবাই বললেন বানান। আমি বানানের চেয়ে আগে বলবো যে বিষয়গুলো যদি আপনি দেখেন, একটা কোমলমতি শিশু তার বই হাতে পাচ্ছে প্রথম শ্রেণী, কতটুকু তার বয়স, কি তার বোঝার আছে, কি তার। আমরা ছোটবেলায় পড়ে এসছি আপনার অতে অজগর, অজগর নাকি একটা ভয়ঙ্কর জীব এখন বলছে, সেজন্য তাকে দিয়েছে কি অতে অজ। আমি বিশ্বাস করেন, আমি প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বইগুলো নিয়ে কাজ করছি, এবং আমরা সম্মিলিত নাগরিক সমাজ এটা আমরা করছি, এবং আমরা এগুলো নিয়ে আমরা উচ্চ পর্যায়ে দেখা করব আমরা ঠিক করেছি। তো আমার দায়িত্ব পড়েছিল বাংলাটা। তো
জিজ্ঞাসা করলাম সামনে যে আপনারা বড় বড় মানুষ যারা বসে আছেন বলেন তো অজ অর্থ কি? অজ অর্থ তারা বলতে পারে, বলে অজ কি? অজপাড়াগা, এটা সেটা। আচ্ছা, অজ মানে ছাগল। আপনি যদি প্রথমে একটা ওয়ানের বাচ্চাকে এমন একটা কঠিন শব্দ শেখাতে চান, হ্যাঁ অজ, এবং সে কি দেখছে, আমি প্রথমেই একটা ছাগল পড়ছি, হ্যাঁ, তো আমি যদি একটু করে বলি, অতে আপনি কত শব্দ আছে। আমি এটা বলেছি, পরে আমাকে সরকারি এনসিটিভির বোধহয় ভদ্রলোক সরকারি ছিলেন, আমরা একটা প্রেজেন্ট করেছিলাম, উনি খুব রেগে গেলেন, বলে যে আমাকে বললেন যে আপনি অদে একটা ভালো শব্দ আমাকে দেন, হ্যাঁ বলেন দেখি, অদে নাকি আর নাই অজ ছাড়া। অথচ আমরা সারা জীবন, আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি অজগর আসছে তেরে আমটি আমি খাবো পেরে, একটা ছন্দবদ্ধ। আপনার বাচ্চা কি, বাচ্চার হচ্ছে ব্রেনটা আপনার এখন ডেভেলপ করছে, আপনি যা দিবেন ও সেটা সেভাবে রিদমটা একটা বিরাট কিন্তু কাজ করে বাচ্চাদের মধ্যে। নামতা শিখতে ছন্দে ছন্দে আপনি দেখেন বাচ্চারা কত তাড়াতাড়ি শিখে ফেলে। সব কিছুই আপনাকে মাথায় রাখতে হবে। আমি সেজন্য বললাম যে আপনারা খুঁজে পেলেন না যে কেন আপনি অবয়ব দিতে পারেন। অবয়ব মানে মুখমণ্ডল, আপনার যদি অজগরকে বিভৎস মনে হয় প্রাণী, বাট আপনার এখন তো আমাদের প্রাণীর প্রতি আমাদের ভালোবাসা, আমাদের এনভায়রনমেন্টে নিয়ে আমরা এই কাজ করছি, তাকে রক্ষা করতে হবে, প্রাণীকুল যাতে হারিয়ে না যায় পৃথিবী থেকে, সেজন্য আমাদের চেষ্টা করতে হবে। তো অজগরের দোষ কি? যেখানে বাচ্চারা এখন কম্পিউটারে আপনার প্যান্থার, ব্ল্যাক প্যান্থার, অমুক প্যান্থার, এভরিথিং দে নো, তারা সবই জানে, কিন্তু অযথা তাদেরকে এতটা বোকা মনে করার কোনো মানে হয় না। আর অজর সাথে যেটা মিলিয়েছে যে অজ গাছে উঠে আম খায়, আচ্ছা মানে অজ গাছে উঠে, তারপরে যেটা অদ্ভুত কথা, অজ আম খায়। অজ ছাগল গাছে উঠতে পারে? আপনি কি শেখাচ্ছেন বাচ্চাকে? সেটাই, ছাগল গাছে উঠে আম খাচ্ছে? আমার তো দেখে আমি কি বলবো, দুঃখ কষ্টে। আর যেটা ও যে একটু আগে দেখালেন উনি, যে ওর না কথাটা আসলে ওইভাবে না বলে হয়তো কালার দিয়ে বুঝাতে পারতো, কেন দেবে, মানে ওনাটা থাকবে কেন, কোন চিন্তা, আপনি কোন ইঙ্গিত করে এটা? আমরা তো বিশেষ করে বর্তমান সরকারের কাছে এই ধরনেরই তো আমরা আশা করি না। আমরা চাই আমাদের বাচ্চাদের চিন্তা ভাবনা এগুলো উন্মুক্ত হবে। আর আপনি ওড়না দিয়েছেন, আপনি যদি একটু কমন সেন্সে দেখেন, এই বইটা তো একটা ছেলেও পড়ছে, হ্যাঁ, ও ওড়নাটা কেন পড়বে? ও বলবে যে আমি তো ওড়না পড়ি না, আমি ওড়না এই ওয়ার্ডটা আমি শিখবো না। না, আর ক্লাস 1 এর মেয়েরাও তো আসলে ওড়না পড়ার বয়স কোথায়? 5 বছর। তাকে আপনি আগেই করছেন, চেনাচ্ছেন তাকে, যে তাকে এটা করতে হবে, ওড়নাটাকে আলাদা করে আপনার মানে এরকম একটা মানে জেন্ডার সেনসিটিভ বিষয় আপনাকে আনতে হবে কেন? কোনো মানে আছে? মানে আমার অদ্ভুত সব কতগুলো, আমি বানানের দিকে যাব না, বিশেষ করে যেমন ধরেন আমাদের দেশ নিয়ে যেগুলো লেখা হয়েছে, আপনারা সেটা যদি দেখেন, মানে আপনার দেশপ্রেম, আমাদের কথা হচ্ছে সরকারের যে মানুষের মধ্যে আমাদের যে দেশপ্রেম, বাচ্চাদের ভুল শেখানো হয়েছিল, সেইগুলো আপনারা আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে, আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। তো সেখানে আপনি মুক্তিযুদ্ধের যে গল্পটা আছে, সেটা আপনার যদি দেখেন, ওয়ানে কিচ্ছু নাই, শুরু করেছি কি একটা বিশাল ঘটনা, সে এক বিশাল ঘটনা মানে কি? মুক্তিযুদ্ধ কি একটা ঘটনা? এটার কি কোনো ইতিহাস নাই, দিন নাই, সন নাই, তারিখ নাই? ছবি দিয়েছেন শেখ মুজিবুর রহমানের, নিচের নামটা পর্যন্ত লেখেনি, এবং গল্পের শেষে এসে একটু দিয়েছে। তো এরকম যদি খুঁজতে যাই, আমি একদম রীতিমতো এগুলো আপনার পড়ে পুরো করেছি, সেটা দিতে গেলে অনেক সময় লাগবে। তবে আমি বলি প্রত্যেকটা জায়গায় আপনার প্রচ্ছন্নভাবে এটা দেখলে আপনি চোখ বন্ধ করে বুঝতে পারবেন যে কাদের ইঙ্গিতে এবং কাদের নির্দেশে এই জিনিসগুলো পাল্টানো হচ্ছে। আমি সরকারকে দোষ দিই না, সরকারের কিংবা মন্ত্রী সাহেবকে দোষ দিই না, যদিও আমাদের শিক্ষামন্ত্রী, আমি জানি কমিউনিস্ট পার্টি থেকে আসা আমাদের বড় ভাই, আমরা অনেক আশা করতেই পারি তার কাছে যে অনেক মডার্ন এবং অনেক ডেভেলপমেন্ট সামনে এই নিয়ে করবেন, কিন্তু তার পক্ষে তো সব দেখা সম্ভব না, নইলে এত লোক তো রাখা প্রয়োজন ছিল না। তো এখন সেটা যদি না হোক, আপনার এমন কাউকে ওনার নিয়োজিত করা উচিত ছিল যে কিনা এই তার দিক নির্দেশনাগুলো অন্তত কোন দিকে যাচ্ছে সেটা অন্তত তাকে জানাতে পারে।
সেটাও করা হয়নি। এটা নিয়ে আমরা একটা সেমিনারও করেছি। আপনার অজ নিয়ে আমাকে তো রীতিমতো চ্যালেঞ্জ করলো, আপনাকে বললাম। তারপরে তারা রীতিমতো রেগে যাচ্ছে যে মানে আমরা বেশি জানি, জনগণ কেন বেশি জানবে, তারা বসেছে সরকারি গদিতে, তারা জানে, তারা সেক্রেটারি, তারা অমুক তমুক এগুলো। তারপরে আপনার সাজেশন যদি বলেন, আপনি এখানে ফলের নানা ফুল ফল দিয়েছেন ভালো কথা, আপনি এখানে সব আছে প্রশ্ন, দেখেন ফুল কি রঙের হয়, হয় কোন কোন ফলের ভিতরে, আপনি কি এসব ফলের মধ্যে জাতীয় ফল কোনটি প্রশ্নটা দিলে বাচ্চারা কি মনের মধ্যে গেঁথে যেত না যে আমার এর ফলের মধ্যে বের করতে হবে কাঁঠালটা কেমন দেখতে এবং জাতীয় ফল আমার কাঁঠাল না, এটা আমার মাথার মধ্যে তার জানতো প্রথম শ্রেণীর। আপনি এভাবে তারপরে দেখেন এই যে কাক কলসিতে পাথর ফেলে ফেলে কাকটা যে পানিটা খেলো তলার, এটা তো শিক্ষণীয় ব্যাপার। জাস্ট লাস্টে একটা লাইন জুড়ে দেওয়ার যে চেষ্টা করলে উপায় হয়। এটা কি মোরাল অফ দ্য স্টোরি একটা থেকে থাকে, মোরাল অফ দ্য স্টোরি তো থাকবে একটা। আমরা কিন্তু সারা জীবনই পড়েছি, তাই না? এবং প্রত্যেকটা যেমন কোনো দিলে, যেমন জেলের জালে মাছ ধরা পড়েছে, এখানে 2-3টা লাইন যে জেলে বড় মাছগুলো রেখে ছোট মাছগুলো তো নদীতে ছেড়ে দিল বড় হবার জন্য, কি শিক্ষা পেল আমাদের তো এটা তো আপনি কি পেল যে ছোট মাছ ধরতে হয় না, সেগুলো বড় হবে তারপরে তুমি ধরবে। এই ধরনের চিন্তা ভাবনা ছাড়া তারপরে আমার বোধগম্য হয় না জিনিসটা কি। আর তারপরে দেখেন আপনার 1-এর ইসে দুটো একই স্টোরি, আপনার একটা হচ্ছে আমার বাগান, ফুলের বাগান, দুটো গল্প বাগানের উপরে। কি দরকার বাচ্চাটার উপরে বইয়ের ওজন বাড়িয়ে তো আপনি লাভ নাই, আপনি দুটোকে মিলে একটা গল্প করেন। এবং তাছাড়া আপনার প্রত্যেকটা ইসে দেখবেন বইয়ের 5ম শ্রেণী পর্যন্ত যারা লিখেছেন তারা যে কে 21 পদক পেয়েছেন কি পেয়েছেন সেগুলো কিন্তু অনেক জায়গায় মিসিং, নাই, সেগুলো নাই। সে যে কত বড় মাপের কবি কিংবা লেখক পরিচিতি জায়গায় আপনি গেলে সেগুলো পাবেন না। এই যে দেখেন আগের পাঠ থেকে জেনে নিই, পরেও ভাষায় বলি। দাদি ওকে করছেন, অ্যাপ্রিসিয়েট করলেন যে তোমরা তোমাদের বাগান অনেক সুন্দর হয়েছে, অ্যাপ্রিসিয়েট করলেন। তারপরে দুটো লাইন একটু, এটা তো একটা কমন, আপনি এখন কি হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে আমরা ভাবছি, পৃথিবী উত্তপ্ত হচ্ছে, গাছপালা লাগাতে হবে, আমাদের গাছপালা কমে যাচ্ছে। এর সাথে দুটো লাইন কি, তোমরা কি জানো এই বাগান করার মধ্যে দিয়ে তোমরা দেশের পরিবেশকে আরো সুন্দর করছো। দাদিমার মুখ দিয়ে যদি এই কথাটা বলানো যায় বাচ্চাটা কি শিখবে যে হ্যাঁ বাচ্চা যে গাছ লাগালে সে ছোটবেলার থেকে জেনে আসবে যে পরিবেশের উন্নয়ন হয়, গাছ বাঁচাতে হবে, বাগান করলে এটা হলে এটা হয়। তো এইগুলো সামান্য ক্ষুদ্র, আমার মনে হয় সব নাকি আপনার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, তারপর প্রভিসি কি ওনাদেরকে নিয়ে নাকি কমিটি গঠন করা হয়েছে, আই ডোন্ট নো তাদের কতটুকু ইন্টারেস্ট আছে। একজন দর্শক ফোনে অপেক্ষা করছেন, এটা ফোনটা নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ আফজাল হোসেন। আমি এই যে ভুল ব্যাপারে একটা কথা বলতেছিলাম, যে ভুলটা দেখলাম আর কি, এটা সমাধান করার কোনো পদক্ষেপ আছে নাকি আপনাদের কাছে? আচ্ছা, ওইটা তো পাবলিকলি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই তদন্ত কমিটি হয়েছে, আমরা দেখি সরকার কি উদ্যোগ নেয়। আমরা নিশ্চয়ই আপা উনি সমাধানের কথা বলছিলেন, সমাধানটা আমরা একটু পরে আলোচনা করব হয়তো। জি না, সমাধানটা একটু পরে আসবে, আগে আমরা ভুলগুলো আপনাদের সামনে বলছি এই জন্যই যে যার বাচ্চার কাছে বইটা গেছে তার বাবা মা যদি মানে একটু চিন্তা চেতনায় মানে ওই পিছের দিকে না গিয়ে সামনে এগোতে চান, সে তো তার বাচ্চাকে এটা পড়াতে গিয়ে স্বাভাবিক মনে মনে অনেক কষ্ট পাবেন। যেমন আমরা বলতে চেয়েছি একটা শিক্ষা বইয়ের মধ্যে দিয়ে কি করা যায় বাচ্চাকে ছোট ছোট শিক্ষণীয়, এই যে এখানে দাদির হাতে মজার পিঠা গল্পটা দিয়েছে সুন্দর, খেজুরের গুঁড়া নারকেল গুঁড়া, ওখানে বসে নাতনিরা খাচ্ছে। তার মানে কি দাদির ডিউটি হচ্ছে পিঠা বানানো, নাতনিরা বসে খাবে। কেন ওখানে দুটো লাইন জুড়ে যদি দেয় যে দাদিমাকে নাতনিগুলো জিজ্ঞাসা করলো, দাদিমা তোমাকে কি পিঠা বানাতে আমরা সাহায্য করতে পারি? এবং দাদিমা বলে হ্যাঁ তুমি করো, এইভাবে এইভাবে। বড়দেরকে শ্রদ্ধা করা, বড়দেরকে মানা, এগুলো যদি আপনি দেখেন চিন্তা করেন, আমার মনে হয় না তাদের চিন্তাধারায় এই ধরনের চিন্তা চেতনা নিয়ে বইগুলো করা হয়েছে। ডক্টর সলিমুল্লাহ খান উনি যেখানে শেষ করলেন আমি সেখান থেকে আমি আসলে এই প্রশ্নে আসতাম, ওই যে দাদি প্রসঙ্গে যেটা বলা হয়েছে, মানে
পুরো বইয়ে যেমন ওড়না নিয়ে তো অনেক আলোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, গণমাধ্যমে, যে ওই ক্লাস 1-এ একজন শিক্ষার্থীকে ছেলে হোক মেয়ে হোক তাকে ওড়না চাই, এটা শেখাতে হবে কেন? জেন্ডার এই অসংবেদনশীল আরও অনেক ব্যাপার আছে, যেমন 3য় শ্রেণীর বাংলা ব্যাকরণ বইতে বহুবচনের উদাহরণ দেওয়া হয়েছে, মায়েরা বড় দুর্বল উদাহরণ দেওয়া হয়েছে, যে মানে বহুবচন মানে মায়েরা হলো বড় দুর্বল। একই বইতে মাতা পিতার প্রতি দায়িত্ব কর্তব্য বিষয়ক রচনায় লেখা হয়েছে, মা দিনরাত সন্তানের সেবা যত্ন করেন আর বাবা যোগান দেন সন্তান বেঁচে থাকার খাবার, ওষুধ ও কাপড়। বাবার পরিচয়ে সন্তান গড়ে ওঠে। এরকম মানে এই অসংবেদনশীল অনেক বিষয় আসলে মানে উদাহরণ অনেকগুলো আছে আমার কাছে, সবগুলো আসলে দেওয়ার সম্ভাবনা বোধ হয়। তো কীভাবে সম্ভব, মানে জেন্ডার সেন্সিটিভিটি একদমই বোধহয় বিবেচনায় নেওয়া হয়নি আসলে। সেটা তো পরের কথা, আপনি আগের কথায় আসেন। বইগুলো লিখেছেন কারা, তাদের নাম তো আছে। জি, একই ব্যক্তি বা একই ব্যক্তির সমষ্টি সবগুলো বই লিখেছেন। মানে সবগুলো বলতে আমি বলছি, আমার কাছে প্রথম শ্রেণীর একটা বই, 3য় শ্রেণীর একটা বই আছে, আমার বাংলা বই, দেখে একই লোক। আবার প্রথম শ্রেণীর বইতে একটা বইতে মানে একটাতে লেখা আছে পরিমার্জনে 5 জন, তার মধ্যে একজনের ডক্টরেট উপাধি নাই, সেই ব্যক্তির আরেকটা বইতে আবার ডক্টরেট উপাধি আছে। যেমন ডক্টর নাসিমা বেগম, এখানে শুধু নাসিমা বেগম, প্রথম শ্রেণীতে ডক্টরেট হয় নাই, 3য় শ্রেণীতে ডক্টরেট হয়েছে। মানে অসঙ্গতির এটা হচ্ছে ন্যূনতম নমুনা। এটা হচ্ছে তাহলে যে ভদ্রলোক প্রশ্ন করেছেন, আমি তার কথাটা একটু শুরু করতে চাই যে এটা সমাধানের পথ কি। এটা সমাধান না করার পথ হচ্ছে কমিটি গঠন করা। আপনার যখন কোনো ঘটনা যখন ঘটে তদন্ত কমিটি গঠন করা হয়। এটা সেরকম 2টো কমিটি 3টে কমিটি আপনি শুরুতেই বললেন, এটা করা হলো, তার মানে এটা ব্যুরোক্রেটিক প্রসেসের মধ্যে দেওয়া হলো। আমাদের এই আশঙ্কাকে ঠেকাবার জন্য বলা হলো এটা টাইম বাউন্ড, মানে সময়ের মধ্যে এটা রিপোর্ট দিতে হবে। যেমন আগামী বছরের 1 জানুয়ারি 2018-এর আগে যেন নতুন বই দেওয়া যায়। এই বইগুলো ছাপা হয়েছে তারিখ অনুসারে সেপ্টেম্বর 2012-তে ছাপা ছিল, পুনর্মুদ্রণ হয়েছে এখন। এটা ঠিক পুনর্মুদ্রণ তো নয়, এটা তো সংস্করণ। তো অথচ লিখছে পুনর্মুদ্রণ। এই সমস্ত প্রশ্ন উচ্চারণ করা দরকার। এইখানে যেই কথাটা আমরা উচ্চারণ করতে পারছি না সেটা হচ্ছে এর পিছনের ব্যবসাটা, এর পিছনে কত টাকা আছে, এই বইগুলো ছাপাতে সরকারের কত টাকা খরচ হয়, এর মধ্যে কত কমিশনে কারা কারা কাগজ সাপ্লাই করেন। ওই একজন হঠাৎ করে প্রশ্ন করেছিল আগুন লাগে, আবার এখন ভুল হয়, মানে এটা আগুন লাগার সাথে ভুলের কোনো সম্পর্ক আছে? সেটা উনি হয়তো সুরিয়াল ওয়েতে বলেছেন, অর্থাৎ পরাবাস্তবভাবে আপনার নামের মতোই, বুঝতে পারছেন, প্রভাস আমিন, উনি তো প্রভাষণ করেছেন, এখানে ভাষণ হয় না ঠিক। এটা আমি বলবো এই বিষয়ে আমাদের ভাববার দরকার আছে। এটা সমাধানের পথ হচ্ছে পাঠ্যপুস্তক লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, বলে যুদ্ধ খুব গুরুত্বপূর্ণ কাজ। কেমন গুরুত্বপূর্ণ? সেনাপতিদের হাতে ছেড়ে দেওয়ার মতো তুচ্ছ বিষয় নয়। আমি এই জন্য কয়েকজন পাঠ্যপুস্তক লেখকের হাতে ছেড়ে দেওয়ার মতো তুচ্ছ বিষয় নয়। বছরের পর বছর এরা লিখবেন কেন? এদের যোগ্যতা কি? দুর্ভাগ্যবশত এদের বেশ কয়েকজনকে আমি চিনি এবং তাদের যোগ্যতা সম্পর্কে আমার প্রশংসনীয় কিছু বলার নেই। আমি নাম ধরে বলতে চাচ্ছি না, যেন প্রধান লেখক যিনি আছেন তার যোগ্যতা সম্পর্কে আমার গুরুতর সন্দেহ আছে। কারণ তিনি বাংলা শুদ্ধ লিখতে পারেন না। তার লেখা বই আমি পড়েছি, তার বানানের শতকরা 50টাই ভুল, মানে তাদের নিয়ম অনুসারে ভুল। এবং এই বইতে তারা ভুল করেছে। 98 পৃষ্ঠায় দেখেন, এই 3য় শ্রেণীর বইতে 98 পৃষ্ঠায় একটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য আমি দেখাচ্ছি। তাদের নিয়ম অনুসারে হওয়া উচিত যে কোথায় কয় দীর্ঘকার হবে। ডক্টর সিদ্দিকুর রহমান বললেন, একটা লাইন আছে এখানে, ছবি দেখি দাঁড়িয়ে কোনটি কি নির্দেশ করে মিলায়, এই কয় রস্যকে দিয়েছে সে হিসাবে তো দীর্ঘকার হওয়ার কথা। অর্থাৎ এই যে এটা কিন্তু দায়িত্বহীনতা নয়, এটা সিম্পল, আমি বলবো স্রেফ অযোগ্যতা। এদের প্রথমে হচ্ছে স্যাক করা উচিত। শুধু স্যাক করা নয়, আমি মনে করি এদের অল্প মেয়াদে কারাদণ্ড দেওয়া উচিত। কারণ আপনি যদি শুধুমাত্র অর্থদণ্ড করেন বা শুধু আগামী বছর আর লিখতে না দেন, এটা কিন্তু উপযুক্ত শাস্তি হবে না। এটা হবে আমাদের খরচে তাদেরকে আপনার এক ধরনের পুনর্বাসন করা। বছরের পর বছর একই লোকরা এই বইগুলো লিখে যাচ্ছে, তাদের যোগ্যতার পরীক্ষা তাদের দিতে হবে না। পরীক্ষা কোথায় দেবে তারা? তাদের কর্তাদের কাছে না, জাতির কাছে। আসুন উন্মুক্ত আলোচনা করে। আমি যে কথাটা শুরু করেছিলাম যে বাংলা একাডেমিতে প্রমিত বাংলা বানানোর নিয়ম চালু করা হয়েছে জেনারেল এরশাদের আমলে। জেনারেল এরশাদের অন্য সমস্ত কাজকে আপনারা নিন্দা করেন, এটাকে করেন না কেন? ওটা সম্পূর্ণ অবৈধ পন্থা করা হয়েছে, অর্থাৎ জাতীয়ভাবে আলোচনা করা হয় নাই। বাংলা বানান সংস্কারের মতো এত কাজের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় 10 বছর ব্যয় করেছে, আর বাংলা একাডেমি 2 বছরের মধ্যে এটা আইন করে ফেললো। তারপর বছরের পর বছর চোরা কারবার করে, এটা স্মাগলিং যে শব্দটা বলে, এটা জাতির উপর চাপিয়ে দিল। এবং এই কাজে যারা সমর্থক হয়েছেন, যেই বা যারা আর কি, এরা সকলেই নৈতিক অপরাধী। এটা হচ্ছে একটা টর্ট, জাতির বিরুদ্ধে একটা অপরাধ তারা করেছেন। তো এই জন্য আপনি কি শাস্তি দিবেন আমি সেটা জানি না। আমি বলবো এটা শুদ্ধ করার জন্য আপনি অল্প মেয়াদে কারাদণ্ডের শাস্তি দিয়েছেন। হ্যাঁ, আমি ওই কারাদণ্ডের সুপারিশ করেছেন অল্প মেয়াদে, একদিনের জন্য হলো, মানে প্রতীকী শাস্তি দেওয়া উচিত তাদেরকে। অর্থাৎ যাদের কাছে তাদের ক্ষমা প্রার্থনা করা উচিত। এবং এখন আমাদের দায়িত্ব কি?
আমি মনে করি আপনি মিডিয়াতে আলোচনা যেমন করছেন, এটা সংবাদপত্রে আলোচনা হওয়া উচিত। বাংলা বানানের নিয়ম তারা যে অন্যায় করেছেন সেটা প্রত্যাহার করা উচিত আমি মনে করি। একটা উদাহরণ দিচ্ছি আমি, যেমন ধর্ম বানানে আমরা ময়ে ডবল ম লিখতাম, যে বাদ দিয়েছি, এটা একটা ভালো সংস্কার। রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্য আমাদের ধন্যবাদ আরও। অনেক সময় বিপর্যয়ের যেমন জফলা বাদ দিয়েছে, সূর্যে বাদ দিয়েছে, এগুলো আমাদের দরকার। কিন্তু কোনো কোনো লোক আছে যেমন ভট্টাচার্য, এখানে আমার এক বন্ধু আছেন, তিনি ভট্টাচার্যের মধ্যে জফলা তিনি বাদ দেবেন না, বলে এটা আমার নাম, আমি এগুলি করতে পারবো না। যার যেটা কর্তব্য সেটাকে করতে হবে। আসল কথা হচ্ছে কি, শিক্ষা, এই যে উনি বললেন শিক্ষাক্রম, এটা তো কনস্ট্যান্ট আমাদের আলোচনা করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ যদি 11 বছর পরে পশ্চিমবঙ্গে বদলাতে পারে, প্রচণ্ড প্রতিরোধ হয়েছে। এটা অনেকে মনে করছে এটা বোধহয় সবকিছু পিতৃদহিত হলে, আসলে তা নয়। যুগের সাথে সঙ্গতি রাখার জন্য রবীন্দ্রনাথের লেখা ওর নতুন পাঠ্য বইতে আছে, কিন্তু সবটুকু রবীন্দ্রনাথের লেখা হলে তো রবীন্দ্রনাথের নিজের লেখার উদ্ধৃতি দেওয়া যায় না। এখন নতুন পাঠ্য বইতে রবীন্দ্রনাথের লেখার উদ্ধৃতি থাকবে, এটাই তো নিয়ম। আমাদের এখানে সিলেবাস প্রণয়ন করা, এটা যদি, আমার সোজা বক্তব্য হচ্ছে বর্তমানে পাঠ্যপুস্তকের যে কমিটি আছে, যেটা আপনারা ইংরেজিতে বলেন এনসিটি, আমার ওটা বলতে ইচ্ছা করে না, আপনি বাংলা কথা বলতে পারছেন না আপনি, এবং ডিএনসিসি, এই যে আপনার ভাষাটার যে ক্রমশ অত্যাচারের মাধ্যমে আপনি ঠেলে দিচ্ছেন, এনসিটিভি বলতেছেন। এনসিটিভি বলতে হচ্ছে কেন? সহজে বলা যায় বলে, এই যে এত লম্বা বলা যায় না, শুধু বলেন না কেন জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড, শুধু বোর্ডই বলি আমরা। যখন কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড বলি, এটাকে শুধু বোর্ডই বলি, পাঠ্যপুস্তকের বই বোর্ড আর কি। এই বোর্ড কি কাজ করে? তারা কি দেশের আর কোনো মানুষ পায় না? বছরের পর বছর এই কয়জন লোককে দিয়ে বই লেখাবে। তারা কি রবীন্দ্রনাথ না তারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? আসলে তো তাদের মেট্রিক পাশের যোগ্যতা নাই। আরেকটা বিরতিতে যাই, একজন দর্শক ফোনে আছেন। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাহাদি নীলফামারী থেকে বলছিলাম। জি প্লিজ। জি, আমার প্রশ্ন হচ্ছে যে এই বই ছাপানোর যে কমিটিতে যে সদস্যগুলো আছেন, তারা তো খুব ডক্টরেট ডিগ্রি, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা থেকে তারা উচ্চ শিক্ষা নিয়ে আসছেন। আমার কেন যেন মনে হয় তাদের দেশ, মাটি, পরিবেশ, সমাজ সম্পর্কে ধারণাটা একটু কম এটা। এবং এই কমিটিতে যদি এমন হয় যে প্রথম শ্রেণীর বই যারা ছাপাবে, এই কমিটিতে প্রথম শ্রেণীর সেরকম ছাত্রের একজন অভিভাবক, শিক্ষিত, সচেতন, এই দেশের মাটি মানুষের ধারণা রাখে, এরকম কাউকে রাখা যদি যেতে পারে, যে দ্বিতীয় শ্রেণী বই ছাপাবে, এরকম কোন একজন অভিভাবককে সেই কমিটিতে রাখা যেতে পারে। এই ধরনের আমার একটা অবজেকশন। দ্বিতীয় কথা হলো যে ম্যাডাম বলছিলেন অতে অজন ছাড়া নাকি তেমন কোনো শব্দ নেই। অতে অলি, অলি ফুলে মধু খায়, একটা সুন্দর শব্দ আমার ধারণা আছে আর কি। সুন্দর শব্দ আছে, তাদের ধারণাতে এটা নেই আর কি। তো আমার একটা প্রস্তাব মনে হয় যে এরকম অভিভাবককেও সেই কমিটিতে রাখা যায় কিনা। জনাব মাহাদি, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। ছোট্ট একটা বিরতি যাচ্ছি, বিরতির পরে আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। আমরা কথা বলছিলাম পাঠ্য বইয়ের নানা রকমের অসঙ্গতি, ভুল এবং ধৃষ্টতা নিয়ে। জনাব সিদ্দিকুর রহমান, মানে এই অসঙ্গতি, ভুলের চেয়েও আরেকটা খুব বড় বিষয় যেটা হলো যে গত বইয়ের সাথে এবারের বইটা আসলে মোটেই পুনর্মুদ্রণ না, এটা একদমই নতুন সংস্করণ। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই 2013 সালের যে বই, সেই বই প্রকাশের পর হেফাজতে ইসলাম রীতিমতো একদম প্রেস রিলিজ দিয়ে তাদের কিছু দাবি জানিয়েছিল যে কোন কোন লেখা ইসলাম ধর্মের সাথে অসঙ্গতিপূর্ণ এরকম, এবং তাতে তারা যা যা দাবি করেছিল সবগুলো দাবি এবারের এই নতুন সূচিতে মানা হয়েছে। তাদের দাবি অনুযায়ী বাদ দেওয়া হয়েছে, তাদের দাবি অনুযায়ী অন্তর্ভুক্ত করা হয়েছে। 17টি লেখার বিভিন্ন ইয়েতে 17টি লেখা বাদ দেওয়া হয়েছে, এবং 17টি লেখা পুরনো লেখা ফিরিয়ে আনা হয়েছে, এবং 12টি লেখা বাদ দেওয়া হয়েছে। এবং বাদের মধ্যে এমন আছে যে ডক্টর হুমায়ুন আজাদের বই, একটি কবিতা, খুবই নির্দোষ কবিতা, সেরকম একটি কবিতা বাদ দেওয়া হয়েছে। এরকম নানা রকমের ইয়ে আছে। এইটা আসলে আর অনেক বেশি, মানে হেফাজতের দাবি মেনে যদি আমাদের পাঠ্যসূচি নতুন করে প্রণয়ন করতে হয়, এটা খুবই এটা খুবই দুর্ভাগ্যজনক। প্রথমে আমি বলবো যে বই ভুল আছে, পরিবর্তন করা দরকার, ঠিকই আছে, কিন্তু 13 সালের বইয়ের থেকে এই 17 সালের বইয়ে ভুল বেশি। তাহলে পরিমার্জনটা কি হলো? তাহলে পরিমার্জন কি হলো? এই হলো এক কথা। আর 2 নম্বর কথা হলো হেফাজত বা অন্য কেউ
যে দাবি করবে তা হুবহু আমাদেরকে মানতে হবে কেন? আমাদেরকে তো আমাদের জাতি মানে আমাদের যে দর্শন, আমাদের যে বাংলাদেশের কালচার এবং আমাদের ছেলে মেয়েদেরকে ভবিষ্যৎ নাগরিক করার জন্য যে ধরনের শিক্ষা দরকার ওইটাই আমরা দিব। এখন প্রশ্ন হলো হেফাজত যদি বই লেখার নির্দেশনা দিয়ে থাকে এবং ওইটা যদি হুবহু মানা হয় তাইলে তো আমরা সব কয়টা বই মানে মাদ্রাসা বানিয়ে ফেললাম আমাদের স্কুলগুলিকে, চিন্তা চেতনায় অন্তত। হ্যাঁ, চিন্তা চেতনায়। তো অতএব এই কাজগুলি করার আগে আমাদের ভাবা উচিত ছিল যে আমরা কি এগুচ্ছি না পিছাচ্ছি, এবং হেফাজতের যে মাদ্রাসাগুলি, কাওমি মাদ্রাসা, এই মুন্নি সাহা একবার কয়েকটা মাদ্রাসা আমাদের যে আমাদের সন্তান আমাদের শিক্ষা নিয়ে আমরা কাজ করছি, ওদের মাথায় ঢুকাইছে কি হবা তুমি, বড় হুজুর হব। যতজন জীবনের লক্ষ্য হলো বড় হুজুর হওয়া, সব এত বড় হুজুর কি আমাদের দেশে দরকার আছে? আমাদের দেশে কি শিক্ষিত কৃষক দরকার নেই? আমাদের দেশে কি শিক্ষিত বাস ড্রাইভার দরকার নেই? অতএব আমরা আমাদের দেশের ভবিষ্যৎ নাগরিক সৃষ্টি করার জন্য শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য ঠিক করব এবং ওই লক্ষ্য উদ্দেশ্য ভিত্তিক শেখানো সামগ্রী তৈরি করব, শিক্ষকদের প্রশিক্ষণ দিব। তা না করে যদি আমরা কোনো একটা গোষ্ঠীর নির্দেশানুসারে চলি তাইলে তো মানে আমাদের শিক্ষাটাকে আমরা আন্তর্জাতিক জিম্মি করে ফেললাম কারো কোনো চিন্তা ভাবনার কাছে এবং প্রগতিশীল নাগরিক সৃষ্টি না করে আমরা এক ধরনের ক্ষুদ্র একটা জায়গাতে প্রবেশ করছি। এইখানে আমার বলার কথা একটা জিনিস, আগে আদর্শ লিপিতে যে ছিল তার থেকে এখন যে পরিবর্তনটা আসছে, ধরে আমরা ক অ আ ক খ শিখাচ্ছি না, ওইটাকে বলে অ্যাসোসিয়েশন মেথড। অ্যাসোসিয়েশন অর্থাৎ আমি বল চিনি, বাচ্চা বল চিনি, বল মা বল দাও, আমি বল খেলবো, এই বলের থেকে কে আলাদা করে নিয়ে আসে ব শেখাবো। তাইলে বাক্যর থেকে বর্ণ আর শব্দ থেকে বর্ণ, বাক্যক্রমিক বা শব্দক্রমিক। তো এই কথা ঠিক যে কয়েকটা বর্ণের জন্য খুব বেশি সংখ্যক শব্দ পাওয়া যায় না, কিন্তু যেগুলি পাওয়া যায় তার মধ্যে বাচ্চার জন্য যেটা উপযোগী হবে ওইটাই নিতে হবে। যেমন একজন দর্শক ফোনে বললেন যে অ দিয়ে অজর জায়গায় অলি মানে অলি বলা যেত। হ্যাঁ, যেত। অলি কিন্তু ওখানে আছে, আর দ্বিতীয় শব্দ হিসেবে অলি আছে, এবং অজ আবার অলি দিয়েছে। জি, আরে হ্যাঁ, অজ যে ছাগল, এটা আমি জানতাম না, এটা আমার জানা ছিল না। আমাকে ডিকশনারি অজ ছাগল দেখে আমি খুব সারপ্রাইজড হয়েছিলাম। স্যার, একজন দর্শক যেটা ফোন করলেন যে এই রকমেরই পাঠ্যসূচিতে যারা প্রণয়ন করেন তারা হয়তো অনেক উচ্চ শিক্ষিত, আমি মানলাম হয়তো হতে পারেন, কিন্তু এই ক্লাস 1-2 শিক্ষার্থীদের মানসিকতা তারা তো ভালো নাও বুঝতে পারে, সেখানে যে অভিভাবকদের অন্তর্ভুক্তি মানে ওই লেভেলের কাউকে, এই কথাগুলি আমরা সবসময় বলি। আপনি 9-10 বা 11-12 বা ইউনিভার্সিটির বই লেখা যত সহজ, 1-2 বই লেখা অত সহজ না, এবং উপরের ক্লাসে পড়ানো যত সহজ, নিচের বাচ্চাদেরকে পড়ানো এর চেয়ে অনেক বেশি। তাদের মনস্তাত্ত্বিক অবস্থা, তাদের চিন্তা ভাবনা চেতনা সবকিছু বিবেচনায় রেখে তাদেরকে তো শিশুদের শিক্ষা, শিশুদের বইপত্র, শিশুদের শিক্ষক, এই নিয়ে বিভিন্ন দেশে অনেক গবেষণা হয় এবং বেশি নজর দেওয়া হয়। আমি আপনার শেষ করেন। আমি বলতে যাচ্ছিলাম যে যেমন দেখেন ক্লাস 2 একটা বাচ্চা শিশুকে আপনি কি শিখাচ্ছেন, ভুল কিন্তু এখানে দেখেন আনম বজলুর রশিদের আমার দেশ, সেখানে আমরা কিন্তু আমরা কি জানি, চাষি ভাই করে চাষ, কাজে নিয়ে হেলা। হ্যাঁ, সেখানে কি লিখেছে দেখেছেন, চাষা ভাই করে চাষ। তার মানে চাষি হচ্ছে একটা নিম্ন একটা পেশা, তাকে চাষা বলতে হবে, চাষা ভাই করে চাষ। এটা কি কখনো ছিল? চাষি ভাই করে চাষ, সব মানে যার যার অন্য লেখকের কবিতা, যা মনে এসেছে তারা মনের মাধুরী মিশিয়ে
তার তার পছন্দ মতো জিনিস বাচ্চাকে শেখাচ্ছে, বাচ্চাটাকে সর্বনাশ করে দেওয়ার জন্য। আর একটা কথা দেখেন, এখানে আপনার 3 বইতে মানে অবাক লাগে, 3য় শ্রেণীর বইতে ভাষা শহীদদের কথা, এত কথা থাকতে দিয়েছেন আপনি। আব্দুল জব্বারের পরিচয় দিচ্ছে, ময়মনসিংহের গফরগাঁয়ে তার বাড়ি, গরিব পরিবারের সন্তান তিনি। হোয়াট ইজ দিস? সে ভাষা শহীদ, দ্যাটস ইট। আর কি লাগে তাকে? কি গরিব পরিবার? কি কেন গরিব পরিবার থেকে ভাষার জন্য করতে পারে না? সব কি বড় পরিবার থেকে? শ্রেণীর এত অদ্ভুত ব্যাপার। আর এখানে শেষে কিচ্ছু নাই। আমরা যে কি অর্জন করলাম, এটা তো বর্তমান সরকারের একটা অবশ্যই খেয়াল করা উচিত ছিল, যে ভাষা শহীদের কথা শেষে যে শেষ হবে রাষ্ট্র, এই যে আত্মত্যাগের ফলে রাষ্ট্রভাষা বাংলা হয়েছে, তাদের ত্যাগের কথা ভুলে যাওয়া নাই, তারা অমর, আমরা কখনো তাদের ভুলবো না। তারপরে কি হওয়া উচিত ছিল? আজ সারা পৃথিবীতে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়, তার জন্য ভাষা শহীদদের কাছে আমরা কৃতজ্ঞ। হ্যাঁ, এটা কত বড় অর্জন আমাদের, যে আমাদের এরকম ভাষা নিয়ে লড়াই কিন্তু কোনো দেশে এভাবে করেনি, রক্ত দেয়নি। সেই জিনিসটাকে ওইভাবে না দেখে, সেটাও আমি বাচ্চাটাকে শেখাতে চাচ্ছি না। আমি শেখাচ্ছি, ও শিখবে কি আব্দুল জব্বার, রফিক শফিক জব্বার, ও জব্বার তো গরিবের ছেলে। আপনি কি বলবেন? আপনি এগুলো বের হলো কি করে? এবং বাচ্চাদের হাতে দিনের পর দিন আপনি দিয়ে যাচ্ছেন। আপনি কেমন করে একটা সুষ্ঠু সবল একটা আপনার নিরপেক্ষ আপনার মানুষ গড়ে তুলবেন? ছোটবেলায় যদি তার মাথায় ঢুকিয়ে দেন গরিব বড়লোক ক্লাস ডিটারমিনেশন, এইভাবে আপনি ঢুকিয়ে দেন তাকে। জি আপা, আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাব, বিরতির পরে আবার আলোচনায় ফিরবে। একজন দর্শক ফোনে আছেন। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, খসরু বলছিলাম কাউকালী প্রিসপুর থেকে। জি খসরু ভাই বলেন। যে আমার সলিমুল্লাহ স্যারের কাছে প্রশ্ন, বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমাদের দেশে কিন্তু নানাভাবে ইতিহাস বিকৃতি করে নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করা হয়েছে। সেক্ষেত্রে আপনার কাছে আমার প্রশ্ন, যে পাঠ্যপুস্তকে ভুলে ভরা নতুন প্রজন্মকে যারা এই ভুল শিক্ষার পাঠ্যপুস্তক তুলে দিলেন, প্রধানমন্ত্রীর যে বই উৎসব, সেই উৎসবকে কেন্দ্র করেই আমি বলতে চাই, এর দায় কে বহন করবে? শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, সরকার, না যারা বইটি ছাপিয়েছেন? তাহলে দায় দায়িত্ব যারা বহন করবে তাদেরকে আপনি কি বলবেন আজকে জাতির সামনে নতুন প্রজন্মকে? জি খসরু ভাই, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। বিরতির পরে নিশ্চয়ই ডক্টর সলিমুল্লাহ খান, উনি অবশ্য আগে বলে দিয়েছেন, শাস্তিও বলে দিয়েছেন যে অন্তত একদিন হলেও যেন কারাদণ্ড দেওয়া হয় যারা দায়ী তাদের জন্য। তবু আবার যদি কিছু নতুন করে যোগ করতে চান করবেন। আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি, খুব অল্প সময় আছে। ডক্টর সলিমুল্লাহ খান, একজন দর্শক আপনাকে একটি প্রশ্ন করেছেন, আমাদের হাতে খুব বেশি সময় নেই। মানে এখন যেই কমিটি করা হলো, তাতে মানে আমরা ঠিক জানি না যে এই বইগুলো কি আগামী 1 বছর এই ভুল বইগুলো আমাদের শিক্ষার্থীদেরকে পড়তে হবে, নাকি এটা শুদ্ধ করার কোনো সুযোগ আছে? না, বিপত্তারিণী হিসেবে হয়তো একটা শুদ্ধিপত্র যদি স্কুলে পাঠানো হয়, সেই শিক্ষক যারা যেটা পড়াচ্ছেন তারা সেটা শুদ্ধ করে দেবেন, তাদের একটা উপকার হবে, অনিচ্ছাকৃত উপকার। বাচ্চারাও বুঝবে যে মাঝে মাঝে মাস্টাররাও ভুল করেন, বই তো ভুল থাকে। আচ্ছা, ছোট আমি ক্লাস 9-এ যখন পড়ি, এটা খুব দুঃখের দিন, 1971 সালে আমি ক্লাস 9-এ উঠেছিলাম। তখন আমাদের একটা সাধারণ বিজ্ঞান বলে একটা বই ছিল, যারা বিজ্ঞান বিভাগে পড়তাম না, আমি বিজ্ঞান বিভাগে পড়িনি, সাধারণ বিজ্ঞান পড়তাম। সেখানে প্রথমে লেখা আছে এই কথাগুলো সত্য কিনা, না কোন কথাটা কুসংস্কার। একটা ছিল ছাপার অক্ষরে মিথ্যা কথা লেখা যায় না বলছিল। হ্যাঁ, আমরা বলছি এটা একটা কুসংস্কার। বিজ্ঞান কি শেখাচ্ছিল? তো এখন এই বইটার মধ্যে অনেক কুসংস্কার আছে। একটা কুসংস্কার উদাহরণ দেই। প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা, চেয়ারম্যান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, তার প্রসঙ্গকতা লিখছেন 3য় শ্রেণীর বইতে, বলছি আমার বাংলা বইতে। উনি বলছেন যে বানানের ক্ষেত্রে সমতা বিধানের জন্য অনুসৃত হয়েছে বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বানান রীতি। কিন্তু এখানে দেখা যাচ্ছে পদে পদে সেটা অনুসরণ করেননি।
এক এক জায়গায় মানে অসঙ্গতি হ্যাঁ, আছে যেমন না? একটা যে ভাষা শহীদদের নিয়ে যেখানে আলোচনা আছে সেখানে এক জায়গায় যেমন ধরেন আব্দুল জব্বার, উনি যেটা উদাহরণ দিলেন নীলুফার আপা, ময়মনসিংহের গফরগাঁওয়ে তার বাড়ি, গরিব পরিবারের সন্তানদের নিয়ে, সেখানে এক জায়গায় আছে লেখাপড়ায় বেশি এগোতে পারেননি, এটা বাংলা একাডেমি সেটা বলেনি। আরেকটা পাঠ্য আছে খলিফা হযরত আবু বকর রা লিখেছেন, মানে রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখানে বলতে তিনি 573 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। খ্রিস্টাব্দ লিখছে মুদুন্ন 6টা দিয়ে, সেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের সেই 1936 সন, 80 বছর আগে হওয়ার কথা, পোস্টমাস্টার ইত্যাদি হওয়ার জন্য। আগে পুরনো বইতে রবীন্দ্রনাথের খ্রিস্ট বই এখনো বাজার আছে, লেখে কি ক্ষয়ে রিফলা মুদুন্ন 6টা এই বইগুলো লিখতেন। কিন্তু চিরকাল রবীন্দ্রনাথের প্রতি চরম ভক্তি রেখেও তো আমরা ওই বানানটা রাখতে পারবো না, যেহেতু অন্যের সাথে সঙ্গতিপূর্ণ করতে হবে। এই বইয়ের প্রথম ত্রুটি হলো এটা অসঙ্গতিপূর্ণ। 2 নম্বর হচ্ছে বই প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর এগুলি একই লোকে না লিখে একটা সমন্বিত কমিটির মাধ্যমে করা উচিত ছিল। আর একটা বড় কথা হচ্ছে কি, বাংলা ভাষায় এই কি প্রথম পাঠ্যপুস্তক লেখা হচ্ছে শিশুদের জন্য? হয় নাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করলাম, আগের কথা বাদ দিলাম, মদন মোহন তর্কালঙ্কার হতো, সেগুলো আজকালকার মাপে শ্লীল বিবেচিত হবে না। সেইগুলোকে বাদ দিয়ে যখন আমরা ওই ছোটবেলার বইতে পড়ছি পাখি সব করে রব রাতি পোহাইলো কাননে কুসুম কলি সকলে ফুটিল, সেগুলো খুব ভালো ছিল। এখনো গণিত শেখার শ্রেষ্ঠ মাধ্যম। আমি এটা গবেষণা থেকে বলছি, পশ্চিমবঙ্গের যে গবেষণা, আমি এটা প্রবন্ধ থেকে বলি, পশ্চিমবঙ্গে 1980 দশকে গবেষণা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে না বাচ্চারা শেখে সবচেয়ে বেশি ধারাপাত জাতীয় জিনিসটি করে শেখে। আমরা 30 দিনেতে হয় মার্চ সেপ্টেম্বর, এইভাবে এপ্রিল জুন আর নভেম্বর, 28 দিনেতে সবে ফেব্রুয়ারি ধরে, একদিন বাড়ে তার 4র্থ বছরে, জানিবে ইংরেজি মাস এই রূপে গণে। এই সমস্ত মামলা যারা মুখস্থ করেছেন, এই নাম তার রাইমিং এগুলি দিয়ে লোকেরা শেখে। তো এইখানে যারা লিখেছেন তারা কবি নন। এমনকি আমি দুঃখের সাথে বলছি, সৈয়দ শামসুল হকের একটা কবিতা আছে এখানে, যেটা কবিতা হিসেবে ঠিক নয়। আমাদের এই বাংলাদেশ জোর করে লিখলে তো একটা কবিতা হয় না। শামসুল হক ভালো কবি, তার সবচেয়ে খারাপ কবিতা এখানে দিয়েছে এই আমাদের বাংলাদেশ, এটা ছন্দেও মেলে না। এখন আমি কি করব? কথা হচ্ছে এই ধরনের দেশে ক্ষমতা মানুষকে মাঝে মাঝে অন্ধ করে তোলে। আমি বর্তমান সরকারকে সবিনয় অনুরোধ করবো, কি করতে পারি, যখন বলেছেন যে অন্ধত্বের যে চশমা এটা ফেলে দেন, কোন কোন চশমা দিয়ে সব অন্ধকার দেখায়, করতে হবে। আমি মনে করি একটাই পথ, এটাকে গণতান্ত্রিক করা। বাংলা একাডেমি যে বানান রীতি করেছে সেটা বাতিল করতে হবে, এবং সেটার জন্য পুনরায় জনগণের সম্পৃক্ততা দিয়ে, বিশেষজ্ঞদেরকে দিয়ে গবেষণা করে 10 বছর আলোচনা করে এটা ঠিক করতে হবে। স্যার, স্যার আপনার কি যদি কিছু যুক্ত করেন, সময় একদম নেই, যদি কিছু যুক্ত করেন। আমার মনে হয় যে ভুলগুলি আছে এটার জন্য একটা শুদ্ধিপত্র দেওয়া উচিত, এবং যে 2টো কমিটি করা হয়েছে, আমরা আশা করব যে আগামীতে বই, শুধু বাংলা বই না, সব কয়টা বই যাতে যথাসম্ভব ভুল মুক্ত করে এই ব্যবস্থা নেওয়ার জন্য। আর বইটাকে যারা সম্পাদনা করবেন তাদের শুধু নাম না, সত্যিকার অর্থে সম্পাদনা করার যোগ্যতা সম্পন্ন, যেটা বারবার বলছিলেন। জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা সাথে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ।